গান শুনবা? তুমি না গান শুনতে পছন্দ করো? হ্যাঁ শোনান, শুনতেছি। গলা ছেড়ে ইহান গান গাইতে শুরু করে। পুরসে মন যা ছিল আমার সবেই তোর হাতে। ঈশা ডান হাত দিয়ে ডান কানে ফোন ধরে রেখেছে আর বাম হাত গালে দিয়ে মনোযোগ দিয়ে বারান্দা দিয়ে অল্প আলোতে রাস্তার যেই অংশ দেখা যাচ্ছে সেদিকে তাকিয়ে রইল। ইহানের গানের দিকে কোনো মনোযোগ নেই তার, মন পড়ে আছে অজানা কোনো স্থানে। ডিসেম্বর মাস চলে এসেছে, শীত কিছুটা পড়েছে ঢাকায়। এসএসসির আর মাত্র 2 মাস বাকি। সকলে ধুমসে পড়াশোনা করছে। ঈশা অনেক কান্নাকাটি করে কিছু টেস্ট পেপার কিনিয়েছে হৃদয় খানকে দিয়ে। ঈশার কোচিংয়ে যাওয়া কয়েক মাস পূর্বেই বন্ধ করে দিয়েছে মিসেস সেলেনা টাকা বাঁচাতে। ঈশার অবশ্য এ নিয়ে মোটেও মাথা ব্যথা নেই। মেহরুন ওদের ক্লাস টিচার জান্নাত মিসের কাছে অনেক আগে থেকে প্রাইভেট পড়ে। সেই সুবাদে একদিন ঈশা গিয়েছিল তার বাসায়। সেদিন জান্নাত মিস জোর করে বলে যাতে ও নিয়মিত পড়তে আসে মেহরুনের সাথে, তবে কোনো রকম বেতন দিতে হবে না। মেয়েরা নাকচ করে বলে দিলে মিসেস সেলেনার কাছে কল দিয়ে উনি রাজি করায়। জান্নাত মিস মেয়েটাকে নিজের মেয়ের মতো স্নেহ করে। যদিও উনি অবিবাহিত, একদিন নিজের বিষয়ে সমস্ত ঘটনা জান্নাত মিসের সাথে মেয়েটা শেয়ার করে। এরপর থেকে উনি আরও বেশি ভরসা ভালোবাসা দেয়। ঈশার আর জান্নাত মিসের মধ্যে থাকা কথাগুলো গোপন রইল আজীবন। কিছু কিছু মানুষ জীবনে আসে আশীর্বাদ হয়ে, আর কিছু মানুষ এসে এলোমেলো জীবনটা গুছিয়ে আবার এলোমেলো করে দেয়। অফিস রুম থেকে বের হয়ে অভি খাতাটা ছুঁড়ে মারে, রাগে গজগজ করতে থাকে। মনিয়া পানির বোতল এনে সামনে দিলেই ঢকঢক করে খেতে থাকে। ঈশা ঢোক গিলে অফিস রুমের দিকে পা বাড়ায়। না জানি কতগুলো মিথ্যা বলে এ যাত্রায় বাঁচতে হবে। আপনি কি নিজেকে অনেক চালাক মনে করেন? অবশ্যই না স্যার। ঈশা ঠান্ডা গলায় উত্তর দেয়। তাহলে আপনি ওই স্কুলে গিয়ে নিজের ফর্ম ফিল আপ করে এসেছেন, অথচ আমাদের বকেয়া পরিশোধ করেননি। এটা কি ঠিক করেছেন? অবশ্যই না স্যার, তবে পরিস্থিতির শিকার হলে মানুষ করতে বাধ্য হয়। আপনারা আমায় ফিরিয়ে দিয়েছিলেন সেদিন। আমি বলেছিলাম সব বকেয়া পরিশোধ করব, তবে সময় লাগবে, কিন্তু আপনারা টাকাটা আগে চেয়েছেন আর আমায় সময় দিতে নারাজ ছিলেন। একবারও ভাবেননি আমার ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদেরই সিদ্ধান্তের ওপর। আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম, কিন্তু আপনি তারপরেও পরিশোধ করতে পারেননি। এখন বকেয়া কবে পরিশোধ করবেন বলুন? আমার হাতে টাকা থাকলে আমি অবশ্যই এখানে দাঁড়িয়ে নিজের তামাশা বানিয়ে কথা শুনতাম না স্যার। আমি চেষ্টা করব দ্রুত টাকাটা পরিশোধ করতে, আর আমার ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত। আশা করি আপনি খুব জলদি বকেয়া পরিশোধ করবেন। বকেয়া না দিলে রেজিস্ট্রেশন কার্ড আর প্রবেশপত্র পাবেন না, এটা মনে রাখবেন। জি স্যার, দ্রুত দেওয়ার চেষ্টা করব। কথাগুলো বলে স্কুলের অফিস রুম থেকে বের হয় মেয়েটা। অফিসের সামনে সকলে মিলে এতক্ষণ সব কথাগুলো শুনছিল। সবারই চোখে মুখে কৌতূহল কাজ করছে। তুই এত বড় কাজ করলি আমাদের জানালি না? মুনিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে। ওয়েল ডান ঈশা, আমি সত্যি মানতে বাধ্য, তুই চতুর রানী। হাত জোর করে প্রণাম করে বলে রক্তিম। কি খেলা দেখাইলি মাইরি, অবশেষে ঠিক করেছিস। অভি হাসতে হাসতে বলে, আমারে বললি না কেন? আমিও তোর সাথে গিয়ে ফর্ম ফিল আপ করতাম। স্কুলে 1000 টাকা বকেয়া আছে, তাই আমারও ফর্ম ফিল আপ করতেছে না। মুনিয়া মন খারাপ করে বলে, তোরে একটা স্যালুট করি, তুই আমার আইডল বোন। মেহরিন ঈশার হাত ধরে বলে, বাঘিনী কখনো নিজের পরবর্তী স্টেপের কথা কাউকে বলে না। কথাটা বলে ঈশা মুচকি হাসি দেয়। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেহরিনের থেকে হাত ছাড়িয়ে বাসার দিকে হাঁটা দেয় সে। রাত 12টা বাজতে 10 মিনিট বাকি। ঈশা পড়ার টেবিলের সামনে বসে নিজের লুকায়িত ফোনটায় ফেসবুক চালাচ্ছে। ডিসেম্বর মাস যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে, ইদানিং রাত জাগা হচ্ছে অনেক। পরীক্ষার পড়া পড়ে আবার কিছুক্ষণ ফেসবুকে স্ক্রল করতে করতে রাত পার হয়ে যায়। জন্মদিনের শুভেচ্ছা, শেষ সময় হলেও শুভেচ্ছা জানালাম। ফোনের মেসেজ ওপেন করে দেখে অভিক মেসেজ পাঠিয়েছে। বিরক্ত মুখে ঈশা রিপ্লাই করে, আমার জন্মদিন গতকালকে ছিল, আর এখন রাত 12টা বাজতেছে। হিসাব মতো জন্মদিন শেষ। এই জন্য বলি বেশি বেশি শাকসবজি খাও কানি। 12টা বাজতে 5 মিনিট বাকি, তার মানে তোমার জন্মদিনের আরও 5 মিনিট বাকি। 5 মিনিট শেষ হলে তোমার জন্মদিন শেষ হবে। সাথে সাথে অভিক রিপ্লাই করে। ঈশা ভ্রুকুচকে ফেসবুকের ইনবক্সে গিয়ে চেক করে অভিক তার মেসেজের রিপ্লাই করেছে কিনা। ইনবক্সে কোনো রিপ্লাই না পেয়ে একটু অবাক হয় সে। অভিক যেহেতু জানে না এটা ঈশার আইডি, সে হিসেবে জলদি রিপ্লাই দেওয়ার কথা। এতদিন ধরে তাই হয়ে আসছে। ঈশার মেসেজ ফোনে ইগনোর করলেও ফেসবুকে ঠিকই রিপ্লাই করতো না জেনে। আজকে হঠাৎ এতদিন পর কি মনে করে মেসেজ দিলেন? ঈশা মেসেজটা সেন্ড করে একটু অস্বস্তিতে থাকে।
বেশ অনেকটা দিন চলে গেছে অভিকের সাথে যোগাযোগ নেই। প্রথম ঈশা চেষ্টা করতো ফোন অথবা মেসেজ দিয়ে কথা বলার, এরপর নিজ থেকে থেমে যায়। তোমার সাথে পরিচয়ের পর এটা তোমার প্রথম জন্মদিন, একসাথে কাটাতে না পারলেও একটা উইশ করতে তো পারি। অভিকের রিপ্লাই দেখে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে মেয়েটা। এমন একটা দিন আসবে আপনি আমার দেখা পাওয়ার জন্য কাঁদবেন। আমার ধারণা কখনো মিথ্যে হয় না। বোকার মতো কথা বলো সব সময়, আমার মধ্যে এত প্রেম কাজ করে না। মেসেজটা পড়ে ঈশা চুপ করে কিছুক্ষণ বসে থাকে। ফেসবুকের ইনবক্সে গিয়ে অভিককে আবার মেসেজ করে। এবার অভিক মেসেজের রিপ্লাই করে। ঈশা হাসতে হাসতে একা একা বলে, আমি বুঝতেছি আপনি ফেঁসে গেছেন, কিন্তু আপনার মতো ঘাটতারা কখনো এটা স্বীকার করবে না। এর মধ্যে ইনবক্সে ইহান মেসেজ দেয়। আজকাল ইহানের কার্যকলাপ নীরবে পর্যবেক্ষণ করছে ঈশা। অভিকের খোঁজ খবর রাখার একমাত্র উপায় ইহান, তাই ছেলেটাকে হাতছাড়া করতে চাইছে না। সামনে কি হবে সেটা না ভেবে বর্তমানে কিভাবে সব দিক সামলাবে সেটাই বড় চিন্তা মেয়েটার। গতকালকে জন্মদিন ছিল, প্রতিবারের মতো এবারও অন্যরকম কেটেছে দিনটা। মিসেস সেলেনার আদেশ মতো বান্ধবীদের বাসায় ডেকে দাওয়াত খাওয়ানো হয়েছে। ঈশা নিজের পছন্দের সব বান্ধবীদের দাওয়াত করেছিল। সারাদিন হই হুল্লোড়ে কেটেছে। মিসেস সেলেনা কেন জানি শুধুমাত্র জন্মদিনের দিনটাই একটু ভালো ব্যবহার করে মেয়েটার সাথে। প্রতি বছর কেক এনে মেয়েটাকে খুশি করার চেষ্টা করে, হয়তো মাতৃত্ব বোধ থেকে কাজটা করে। গত 2 বছর স্কুলে অনেক মজা করে জন্মদিন পালন করেছে, তবে এবার ক্লাস না থাকায় সেটা সম্ভব হয়নি। ফোনে বন্ধুরা মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছে। ঈশার বাবা অবশ্য জন্মদিনের আগের রাতে 12টায় মেসেজ করে মেয়েকে শুভেচ্ছা জানায়। সুন্দর একটা দিন পার করে সামনে কি হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মেয়েটা। বেশ কিছুদিন ধরে ঈশার ব্যাগ, বই, খাতাপত্র, কাপড় চোপড় সব চেক করছে মিসেস সেলেনা। উনি সন্দেহ করেছে ঈশার কাছে ফোন আছে। মেয়েটা অবশ্য বুঝতে পেরেছে ওকে সন্দেহ করা হচ্ছে, তাই যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করে। রাত 1টা বাজে। ঈশা বই বন্ধ করে ফোনটা হাতে নিয়ে রুমে পায়চারি করছে। ডায়ালে অভিকের নাম্বার বের করে কল দেয়, কিন্তু সে কল রিসিভ করছে না। কয়েকবার কল দেওয়ার পর অভিক কল কেটে দেয়। মিলির দিকে তাকিয়ে দেখে মিলি গভীর ঘুমে। মিসেস সেলেনার রুমে বন্ধ। দরজার সামনে গিয়ে কোনো সারা শব্দ না পেয়ে ভাবে হয়তো ঘুমাচ্ছে তারা। ফোনটা হাতে নিয়ে রান্নাঘরের সাথে থাকা পকেট রুমে চলে যায়। অভিক কল ব্যাক করার পর কথা বলতে শুরু করে। বেশ কিছুক্ষণ কথা বলার পর মিসেস সেলেনার রুমে দরজা খোলার শব্দ হয়। ঈশা তাড়াহুড়ো করে কলটা না কেটেই পাশে থাকা লাগেজের ওপর থাকা কাঁথা বালিশের নিচে ফোনটা রেখে জানলার সামনে এসে দাঁড়ায়। মিসেস সেলেনা প্রথমে রুমে গিয়ে ঈশাকে না পেয়ে পকেট রুমের লাইট জ্বালায়। কিরে, এত রাতে এই রুমে কি করিস? মিসেস সেলেনা সন্ধিয়ান দৃষ্টিতে জিজ্ঞেস করে। ঘুম আসতেছে না, তাই এখানে দাঁড়িয়েছিলাম। ঢোক গিলে জবাব দেয় ঈশা। মিসেস সেলেনার পেছন থেকে হৃদয় খান বলে ওঠে, সারাদিন ঘুমালে রাতে কেমনে ঘুম আসবে? সকালে জলদি উঠে পড়তে বসবি, যা ঘুমা। মিসেস সেলেনা ঘুরে পকেট রুমটা পর্যবেক্ষণ করে। ঈশা ভয়ে কুঁকড়ে যায়। হৃদয় খানের ধমকে রুমে গিয়ে শুয়ে পড়ে। মিসেস সেলেনা আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করে রুমের লাইট বন্ধ করে দিয়ে নিজের রুমে শুতে যায়। কয়েক মিনিট পর রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে অনেকগুলো হাঁড়ি পাতিল এনে ঈশার রুমের সামনে রাখে। ঈশা বুঝে যায় মিসেস সেলেনা আজকে বড়সড় সন্দেহ করেছে। রুমে গিয়ে শুয়ে পড়ে মিসেস সেলেনা, তবে রুমের দরজা সম্পূর্ণ খুলে রাখে। বাইরে থেকে আসা আবছালোতে ফ্যানের দিকে তাকিয়ে রইল ঈশা। কতক্ষণ ধরে তাকিয়ে আছে সময় জানা নেই, তবে অনেক সময় কেটে গেছে বুঝতে পারছে। সকালে উঠে মিসেস সেলেনা আবার ওই রুমটা চেক করবে, এটা বুঝতে বেগ পেতে হচ্ছে না মেয়েটার। চোখে রাজ্যের ঘুম হানা দিয়েছে, কিন্তু এখন ঘুমালে ফোনটা আনা হবে না। আরও অনেকটা সময় কষ্ট করে চোখ খুলে শুয়ে রইল। শেষে বিরক্ত হয়ে ধীরে ধীরে মশারির নিচ থেকে বের হয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। নিচে ঝুঁকে দেখার চেষ্টা করে কি কি রাখা। হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারে মিসেস সেলেনা শুধু হাঁড়ি পাতল রাখেনি, সাথে বটিও রেখে গেছে। মাথায় হাত দিয়ে দরজার সামনে বসে শব্দহীন হাসতে থাকে ঈশা। সাবধানে সব কিছু ডিঙিয়ে ফোনটা এনে লুকিয়ে রাখে, এরপর শুয়ে পড়ে। ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে ঘুম ভাঙে মিসেস সেলেনা চিল্লাপাল্লিতে। ঘুম থেকে উঠে বোঝার চেষ্টা করে ঘটনা। বিছানা থেকে উঠে পাশের রুমে গিয়ে দেখে মিসেস সেলেনা সব এলোমেলো করে কিছু খুঁজছে আর চিল্লাপাল্লা করছে। মেয়েটার বুঝতে বেগ পেতে হয় না সে কি খুঁজছে। মিসেস সেলেনাকে মারাত্মক রাগান্বিত দেখে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। কিন্তু কে জানতো ভাগ্য সবসময় সহায় হয় না। ডিসেম্বরের 16 তারিখ আজকে। সারাদিন বাসায় সময় কাটে বই আর লুকায়িত ফোনটাকে নিয়ে। টিভি দেখার পারমিশন নেই ঈশা। মিসেস সেলেনা টিভির রিমোট তালা মেটে যায়। বিকেলে জান্নাত মিসের বাসায় মেহরিনের সাথে পড়তে যায়। সন্ধ্যার পর বাসায় ফেরে। আজকেও অন্য দিনের মতো বাসায় ফিরে এসে ফোন বের করে বিছানায় শুয়ে শুয়ে সময় পার করছিল। মিলিও বাসায় নেই, তার মায়ের সাথে হাসপাতালে রয়েছে।
সেই রাতের পর অভিকের সাথে কথা হয়নি। ঈশাও আর কল দেয়নি। যখন খুব মিস করে কল দেয় কিংবা মেসেজ দেয়, এর বাইরে নিজেকে সংযত করার চেষ্টা করেছে। রাত 8টা বাজতে বাসার কলিং বেল বেজে ওঠে। ঈশা ভাবে হয়তো হৃদয়ক্ষণ বাসায় ফিরেছে, কারণ মিসেস সেলেনা বাসায় ফিরতে আরও দেরি হয়। ফোনটা বইয়ের নিচে রেখে দরজা খুলতে চলে যায় সে। দরজা খুলে থাকে মিলি আর মিসেস সেলেনা। ঈশা নিজের রুমে এসে বইয়ের সামনে বসে। ফোনটা সরাবে সেই সুযোগটা পাচ্ছে না। এর মধ্যে মিসেস সেলেনা রুমে আসে। ঈশা পড়ার ভান করে বসে থাকে বিছানার ওপর বই নিয়ে। কিরে, টেবিল রেখে বিছানায় পড়তেছিস? মিসেস সেলেনা জিজ্ঞেস করে। এমনিতেই চেয়ারে বসে মাজা ব্যথা করতেছে তাই। আগে বলতি বিছানায় বসে পড়তে কষ্ট হয়, আর এখন বলিস চেয়ারে বসে পড়তে কষ্ট হয়। ঈশা কি উত্তর দেবে ভেবে পায় না, চুপ করে বসে থাকে। মিসেস সেলেনা নিজের রুমে চলে যায়। এর মধ্যে রুমে মিলি এসে নিজের বই খাতা বের করে। ঈশা পড়ে যায় বিপদে। ফোনটাকে সরাবে সেই উপায় পাচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মিলিকে রুম থেকে বের করতে পারে না। বারবার রুম থেকে বের হওয়ার কথা বলাতে মিলি রেগে যায়। রেগে চিৎকার করে মাকে ডাকে। চিৎকার শুনে মিসেস সেলেনা পাশের রুম থেকে দৌড়ে আসে। কি হয়েছে? মিসেস সেলেনা, দেখো ঈশা আপু, আমাকে বারবার রুম থেকে বের হতে বলতেছে। ন্যাকা কান্না করে মিলি বলে। সমস্যা কি তের? ওর বাসা, ওর রুম, ওরেই হুকুম দিস তুই? মিসেস সেলেনা ঈশার গালে চড় মেরে বলে। আমি তো জাস্ট বলছি একটু। ঈশা কথা শেষ করার পূর্বে মিসেস সেলেনা গালে আরেকটা চড় বসায়। সারাদিন শুয়ে বসে অন্যের টাকায় খাস, আন্দাজ পাস না? ওরে রুম থেকে বের হতে কেন বললি? জবাব দে। কোনো রকম জবাব না দিয়ে চুপ করে বসে থাকে ঈশা। মিসেস সেলেনা আরও রেগে যায়। কিরে, জবাব দিস না কেন? কাহিনী কি? এবারও মেয়েটা চুপ করে থাকে। মিসেস সেলেনা ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ঈশার সামনে থাকা বই তুলে ছুড়ে দেয়। তারপর যা হবার ছিল তাই হলো। নিচে থাকা ফোনটা মিসেস সেলেনার চোখের সামনে। ফোনটা তুলে নিয়ে মিসেস সেলেনার মুখটা হাস্যজ্জ্বল হয়ে যায়। এটা কার? মিসেস সেলেনা প্রশ্ন করে। ঈশা চুপ করে থাকে। জবাব দিস না কেন? কার এটা? এখনো চুপ। রান্নাঘর থেকে খুন্তি এনে বেঘরে মারতে থাকে মেয়েটাকে। কয়েক ঘা ফর্সা হাতে লেগে হাত কেটে যায়। খুন্তি ফেলে দিয়ে চুল টেনে ঈশার মাথা ধরে দেওয়ালের সাথে কয়েকটা বাড়ি দেয়। এরপরও যখন কোনো জবাব পায় না, টেবিলে থাকা স্টিলের স্কেল নিয়ে পিঠে একের পর এক আঘাত দিতে থাকে। একসময় ক্লান্ত হয়ে মিসেস সেলেনা স্কেল ফেলে নিজের রুমে চলে যায়। ফ্লোরে শুয়ে ব্যথায় কাঁদতে থাকে মেয়েটা। রাতে বাসায় হৃদয় খান ফিরলে আরও এক দফা গালাগালি মায়ের খেয়ে হয় মেয়েটাকে। মাঝরাতে ফ্লোর থেকে উঠে পড়ার টেবিলে বসে ঈশা। শরীরে এক বিন্দু শক্তি নেই। বুঝ হবার পর থেকে মিসেস সেলেনার অত্যাচার সহ্য করে যাচ্ছে। শরীরের এমন কোনো স্থান নেই যেখানে মিসেস সেলেনা আঘাত করেনি বা তার দেওয়ার ঘা এর দাগ নেই। ব্যথায় সারা শরীর টনটন করে ওঠে। দাঁত চেপে ব্যথা সহ্য করার ব্যর্থ চেষ্টা করে মেয়েটা। টেবিলের ওপর থাকা কলম দানিটা হাতে নিয়ে সবগুলো কলম ঢেলে দেয় টেবিলের ওপর। বাইরে থেকে আসা আলো সরাসরি টেবিলে পড়াতে স্পষ্ট সব দেখা যাচ্ছে। কলমগুলো একপাশে সরিয়ে মুড়ানো কাগজটা হাতে নিয়ে নেয়।